তোমাদের নবম শ্রেণীর আজকের ইতিহাস ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি 20 শতকে ইউরোপ। ইংরেজিতে বললে এই চ্যাপ্টারে যা শিরোনাম হওয়া উচিত, ইউরোপ ইন দ্য 19th সেঞ্চুরি। এই সময়ের ইতিহাসটা আমরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই 19 শতকে শেষ এবং 20 শতকে ইউরোপের যে বিভিন্ন ঘটনাবলী, সেই ঘটনাবলীর একটা অন্যতম ঘটনা হলো রাশিয়ায় বিপ্লব, যাকে আমরা রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব নামে চিনি। বিশ্বের ইতিহাসে যা বলশেভিক বা রুশ বিপ্লব নামে বিখ্যাত। এই অধ্যায়টা আমরা আজকে আলোচনা করছি। বিষয়ে প্রবেশের আগেই তোমাদের যে বিষয়টা অবশ্যই জেনে রাখা দরকার, কারণ তোমরা জানো কোনো যুদ্ধ বা বিপ্লব হঠাৎ একদিন হঠাৎ করে তৈরি হয় না। জনমানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হলো বিপ্লব বা বিদ্রোহ। তেমনি একটা বিপ্লব ছিল রুশ বিপ্লব, যা ঘটেছিল 1917 খ্রিস্টাব্দে, ঠিক আজ থেকে 100 বছর আগে, 102 বছর আগে। তো এই যে রুশ বিপ্লবের যখন আমরা আলোচনা করতে যাচ্ছি, তার কারণগুলো আমরা অবশ্যই দেখব, শাসকদের ভূমিকা দেখব। আমি যদি ইউরোপের ইতিহাসের সঙ্গে, বিশেষ করে ফরাসি বিপ্লবের সঙ্গে একটু তুলনামূলকভাবে মূল বিষয়ে প্রবেশের আগে একটু দেখে নেই, তাহলে দেখব যে সমগ্র ইউরোপ তথা বিশ্বে ফরাসি বিপ্লবের ঢেউ যেভাবে ছড়িয়ে পড়েছিল, যে প্রভাব বিস্তার করেছিল, রুশ বিপ্লবও কিন্তু অনুরূপভাবে সমগ্র বিশ্বের ইতিহাসকে আন্দোলিত করে তুলেছিল। সাম্যমূর্তি ও স্বাধীনতার যে আদর্শ নিয়ে ফরাসি বিপ্লব ঘটল, রুশ বিপ্লবের আদর্শ কিন্তু অনেকটা আলাদা হলেও মূল কথা কিন্তু সেই জায়গাটাতেই। এখানে যেটা নতুন যুক্ত হয়েছিল সাম্যবাদী চিন্তাভাবনা। কেমন? সাম্যবাদী চিন্তাভাবনা। তা আমরা যদি আমাদের ভাষায় বলতে পারি যে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হলো আধুনিক বিশ্বের ইতিহাসে একটি অন্যতম ঘটনা। ফরাসি বিপ্লবের পর মানব সমাজকে যে ঘটনা সব থেকে বেশি প্রভাবিত করেছিল তা ছিল রুশ বিপ্লব। অর্থাৎ রুশ বিপ্লবী প্রকৃতপক্ষে একটি নতুন সভ্যতার বা নতুন ধরনের সভ্যতার সৃষ্টি করেছিল। তাহলে সেই রুশ বিপ্লব সম্পর্কে আমরা আজকে আমাদের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি। প্রত্যেকটি আলোচনা শেষে বা ক্লাস শেষে আমি তোমাদের গত ক্লাসের মতো প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটাকে অনুসরণ করো। তাহলে যে রুশ বিপ্লব কেন ঘটলো বা সেই প্রেক্ষাপটটা কি ছিল, সেটা আমাদের একটু দেখে নেওয়া প্রয়োজন। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়, কবে শেষ হলো? দেখো, প্রথম বিশ্বযুদ্ধ এবং রুশ বিপ্লব প্রায় সমসাময়িক ঘটনা। প্রায় কেন, একদম সমসাময়িক ঘটনা। 1919 যদি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় বা 14তে শুরু হয়, কিন্তু রুশ বিপ্লব ঘটলো 1917 খ্রিস্টাব্দে। তাহলে আমরা বুঝতে পারছি সময় নিরিখে, সাল তারিখ কাল অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধের সমসাময়িক ঘটনা হলো ইউরোপে রুশ বিপ্লব, অর্থাৎ রাশিয়ায় রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব। আমরা এই বলশেভিক বিপ্লবের কারণগুলো ধীরে ধীরে আলোচনা করব এবং এই রুশ বিপ্লবের যে প্রভাব সমগ্র রাশিয়া তথা বিশ্বের ইতিহাসে রুশ বিপ্লবের যে প্রভাব তা আমরা আলোচনা করব একদম শেষ প্রান্তে গিয়ে। কেমন? তাহলে আমরা আমাদের পরবর্তী অডিওতে রুশ বিপ্লবের কারণগুলো আলোচনা করছি। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা অনুসরণ করো।
আমি এই অংশে তোমাদের জানাবো যে এই যে রুশ বিপ্লব ঘটলো 1917 খ্রিস্টাব্দে, সেই রুশ বিপ্লবের কারণগুলো কী ছিল সে সম্পর্কে তোমাদের আমি আলোচনা করব আমি এই অংশে। প্রথমেই অর্থাৎ রুশ বিপ্লবের কারণ আলোচনার প্রথমেই যে জায়গাটা আমাদের দেখতে হবে যে তৎকালীন জার শাসক অর্থাৎ রুশ শাসকদের স্বৈরতন্ত্রের দুর্বলতা। সাবজেক্ট শিরোনাম করতে পারি স্বৈরতন্ত্রের দুর্বলতা, অর্থাৎ রুশ শাসকদের যে স্বৈরতান্ত্রিক মনোভাব, সে মনোভাবের মাধ্যমে যে দুর্বলতা সৃষ্টি হয়েছিল শাসকবর্গের, সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব প্রথম অবস্থায়। ঠিক আছে না, যে রুশ বিপ্লবের আমরা জানি রুশ বিপ্লবের যে কারণগুলো, রুশ দেশের ইতিহাসের মধ্যে সে কারণগুলো নিহিত ছিল। কারণ রাশিয়ায় জারের স্বৈরতন্ত্রী শাসন সেই সময়ের পরিপ্রেক্ষিতে যুগের অনুপযোগী ছিল। ঊনবিংশ শতকে যেখানে সমগ্র ইউরোপে গণতন্ত্র ও জাতীয়তাবাদের জয় সূচিত হয়, তখন রাশিয়ায় জারের স্বৈরতন্ত্র একটি বিরাট অসঙ্গতি সৃষ্টি করে। আমরা জানি ফ্রান্সের জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র গঠন, এই বিভিন্ন ঘটনাবলী থেকে কিন্তু জার অর্থাৎ রাশিয়ার জারেরা কোনো শিক্ষা গ্রহণ করেনি। রুশ জারদের বা রুশ জারের ধারণা ছিল যে ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক পরিবর্তন ঘটলেও রাশিয়ায় তেমন কোনো প্রভাব পড়বে না। যার ফলে সুতরাং রুশ জারেরা এবং তাদের সমর্থকগণ এবং অবশ্যই সেই সমর্থকগণের মধ্যে অভিজাতরা ছিল, তারা গণতান্ত্রিক সংস্কার পছন্দ করেনি। এই হলো তাদের স্বৈরতান্ত্রিক দুর্বলতা বা স্বৈরতান্ত্রিক মানসিকতা। যার দ্বিতীয় নিকোলাস ফ্রান্সের রাজা ষোড়শীর মতো ছিলেন, তার রানীর একদম আজ্ঞানুবর্তী, অর্থাৎ রানী যা বলতেন তাই তিনি করতেন। এদিকে রানী আলেকজান্দ্রা রাসপুটিন নামে একজন ভণ্ড সন্ন্যাসীর প্রভাবে পড়েন এবং দেখা যাচ্ছে জারের শাসনকালে সে ভণ্ড সন্ন্যাসী রাসপুটিনের কথা মতো অনেক সিদ্ধান্ত নিয়েছে, সেনাপতিদের চালিত করেছে, মন্ত্রীদের কার্যকলাপে হস্তক্ষেপ করেছে, যা কিন্তু দেশের শাসন ব্যবস্থার প্রতি বা জার শাসনের প্রতি মানুষের মনে একটা বীতশ্রদ্ধ মনোভাব তৈরি হয়। এরপর আমরা দেখব কৃষক সমাজের ভূমিকা বা কৃষি ব্যবস্থা। রাশিয়ার সমাজ ব্যবস্থার মধ্যে রুশ বিপ্লবের বীজ লুকিয়েছিল, যার দ্বিতীয় আলেকজান্ডার ছাড়া আর কোনো রুশ জার দেশের সংস্কার কাজে হাত দেয়নি। আমরা জানি 1861 খ্রিস্টাব্দে রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা বা কৃতদাস প্রথা লোপ করেন একটি বিশেষ আদেশনামা বা ঘোষণার মাধ্যমে। অর্থাৎ রাশিয়ায় দীর্ঘদিন ধরে চলে আসা যে ভূমিদাস প্রথা, কৃতদাস প্রথা, সেই কৃতদাসদের মুক্তি করে আধুনিক জীবনযাপনের দরজা খুলে দিয়েছিলেন যার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে তার একটি বিশেষ ঘোষণায়। এই রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার ছাড়া অন্য কোনো রুশ জার কখনো দেশের প্রজাদের কথা ভাবেননি, যার ফলে রাশিয়ার কৃষক ও শ্রমিক শ্রেণীর লোকেরা গভীর দুরবস্থার মধ্যে দিন কাটাতো এবং ওখানকার যারা সার্ভ বা ভূমিদাস ছিল তাদের জীবন ছিল একদম কৃতদাসদের মতো। রুশ জার আলেকজান্ডার অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডার ঘোষণাপত্র দিয়ে কৃতদাসদের মুক্ত করলেন, এতে কিন্তু বাস্তবে কোনো উপকার কৃতদাসদের হয়নি। যে জমি কৃতদাসদের দেওয়া হলো বা কৃষকদের দেওয়া হলো, দারিদ্র্যের কারণে সে সমস্ত জমি তারা বিক্রি করে দিতে বাধ্য হলেন এবং এর ফলে এক শ্রেণীর নতুন যোদ্ধা শ্রেণী তৈরি হলো, যাকে রাশিয়ার
ভাষায় বলা হয় কুলাক। এরা সেই সমস্ত অভাবী কৃষকদের কাছ থেকে অল্প মূল্যে জমি কিনে এরা জোতদারি বা জমিদারি ব্যবস্থার প্রবর্তন করলো। এই ছিল কৃষক অবস্থা, কৃষকদের দুরবস্থা বা কৃষকদের সার্বিক অবস্থা, যা রুশতন্ত্রের বিরুদ্ধে বা জারতন্ত্রের বিরুদ্ধে মানুষের হৃদয়ে ক্ষোভ বাড়াতে থাকে। এরপরে দেখব দার্শনিকদের প্রভাব, অর্থাৎ তৎকালীন সমাজে, রুশ সমাজে দার্শনিকগণ কিভাবে জনমত সৃষ্টি করেছিলেন সে সম্পর্কে আমরা একটু দেখে নিই। আমরা ফরাসি বিপ্লব পড়েছি, ক্লাস 9-এর প্রথম দিকে আছে। ফরাসি বিপ্লবে কি দেখেছি? দার্শনিকরা সাধারণ মানুষের মনে শাসকের দুর্বলতা বা শাসকের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে এবং মানুষের মনে তাদের অধিকার বিষয়ে সচেতন করেছিলেন ফরাসি দার্শনিকগণ। আমরা রুশোর কথা শুনেছি, আমরা ভলতেয়ার কথা শুনেছি, মন্তেস্কুর কথা শুনেছি। অর্থাৎ বিপ্লবের আবহ তৈরির জন্য এই দার্শনিকদের ভূমিকা কিন্তু যুগ যুগ ধরে অতীব গুরুত্বপূর্ণ। তা সেই রুশ দার্শনিকদের কি ভূমিকা ছিল আমরা একটু দেখে নিই। যে আমরা জানি যে রাশিয়ায় বৈপ্লবিক ভাবধারার প্রসারে রুশ সাহিত্যিক ও দার্শনিকদের প্রভাব ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, এবং এরা জানে যে কোনো মানসিক প্রস্তুতি ছাড়া বিপ্লব করা সম্ভব নয়। রুশ সাহিত্যিক ও সমসাময়িক দার্শনিকগণ সেই ক্ষেত্রে রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার মানুষদের মনে সেই বিপ্লবের ক্ষেত্রটি ধীরে ধীরে গড়ে তুলেছিলেন। আমরা জানি বস্তুবাদী মত প্রচার করেছিলেন রাশিয়ার সাহিত্যিকরা। কেবলমাত্র সাহিত্যিক রসাস্বাদনের জন্য সাহিত্য সৃষ্টি নয়, শিল্প, সাহিত্য প্রভৃতিকে সমাজের যাতে উপকার লাগে সে অপেক্ষা করেছিলেন। তো এইভাবে সাহিত্যিক আলোচনা, সাহিত্যিক বা সেখানকার মানুষের যা বুদ্ধিজীবী শ্রেণীর যে ভূমিকা, এরাও কিন্তু রুশ বিপ্লবে অন্যতম মানসিক ক্ষেত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কৃষকদের অবস্থার পর আমাদের দেখতে হবে রাশিয়ার শ্রমিকদের অবস্থা। আমরা জানি 19 শতকের দ্বিতীয় ভাগে রাশিয়ার শিল্প বিপ্লবের সূচনা হয়। শিল্প বিপ্লবের ফলে যে কারখানা প্রথা উদ্ভব হলো, সেখানে শ্রমিকের দুরবস্থা ছিল চরম। কেমন? কারখানায় ছিল অস্বাস্থ্যকর পরিবেশ, যে পরিমাণ কাজ তাদের দিয়ে করিয়ে নেওয়া হতো তার তুলনায় মজুরি ছিল নিতান্তই অল্প, এবং লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ শ্রমিক যারা কলকারখানায় নিযুক্ত ছিল, তাদের এই দুর্বিষহ অবস্থা কিন্তু জারতন্ত্রের বিরুদ্ধে একটা বিক্ষুব্ধ মনোভাব তৈরি হয়। এই শ্রমিকদের দুরবস্থার কারণেই, এবং আমরা দেখেছি মার্ক্সবাদ যখন তৈরি হলো, ইউটোপীয় সমাজতন্ত্র বা কল্পাশ্রয়ী সমাজতন্ত্র যখন তৈরি হলো, তখন শ্রমিকদের প্রতি মালিক শ্রেণীর এই মানসিকতার সমালোচনা করা হলো কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রবাদ বা মার্ক্সবাদের মাধ্যমে। যার ফলে শ্রমিক শ্রেণী তাদের অধিকার বিষয়ে সচেতন হলেন এবং তারা রুশতন্ত্র বা জারতন্ত্রের বিরুদ্ধে তাদের বিক্ষোভ ক্রমশ দানা বেঁধে উঠতে শুরু করলো। এরপরে আছে রুশীকরণ নীতি। আমরা জানি রাশিয়া ছিল বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস করা একটা জায়গা। এখানে পোল, ফিন, ইউক্রেনীয়, তুর্কি, বিভিন্ন জর্জীয়, আর্মেনীয় প্রভৃতি জাতির মানুষ এখানে বসবাস করত, এবং যেহেতু তারা বিভিন্ন জাতির মানুষ, তাদের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি সব ছিল কিন্তু পৃথক পৃথক। রুশ যার যে ভুলটা করলেন, অরুশ মানুষ অর্থাৎ রাশিয়ার বাইরের যে সমস্ত ভাষাভাষী গোষ্ঠী মানুষ সেখানে বসবাস করছিলেন, তাদের উপরে কিন্তু রুশীকরণ নীতি চাপিয়ে দেওয়া হলো, অর্থাৎ নানা রকম দমনমূলক নীতি চাপিয়ে দেওয়া হলো। এর ফলে কিন্তু সেই মানুষগুলো রুশ সরকারের বিরুদ্ধে আচরণ করতে থাকে এবং বলশেভিক বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাশিয়ার অর্থনীতি 1917 খ্রিস্টাব্দের প্রাক্কালে অর্থনীতি ছিল ক্ষয়িষ্ণু, অন্তঃসারশূন্য এবং ফাঁপা হয়ে পড়েছিল।
দেশের অভ্যন্তরে বহু একচেটিয়া কলকারখানা মালিক শ্রেণীর শিল্প তৈরি করে, এবং সেখানে পুঁজিবাদের ছিল আধিক্য। সমাজের খেটে খাওয়া শ্রমজীবী সর্বহারা মানুষকে সর্বতোভাবে শোষণ করা হয়েছিল রুশ শিল্পনীতির ফলে, যা এই বিপ্লবের প্রকৃত আবহ সৃষ্টি করে দেয়। এছাড়া কি বলশেভিকদের ভূমিকা, শিল্প, কৃষি, বিভিন্ন ক্ষেত্রে অর্থনীতি, সমস্ত এই অরাজকতার পরিবেশে বলশেভিকরা কিন্তু এই বিপ্লবের সুযোগ নিয়ে বিপ্লব অনিবার্য করে তোলে। কি হলো যে এই যে সেই নানা রকম দুরবস্থা, অচল অবস্থা, এই অবস্থায় সুযোগ নিয়ে বলশেভিক দল যুদ্ধবিরতি, যে কোনো মূল্যে জার্মানির সঙ্গে সন্ধি স্থাপন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কৃষকদের মধ্যে ভূমি বণ্টন প্রভৃতি দাবি নিয়ে দেশের জনমত গঠন করতে থাকে। এবং 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত দলীয় পত্রিকা প্রাভদায় তাদের মতাদর্শ প্রকাশিত হতে থাকে। এইভাবে 1914 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে রুশ শ্রমিকদের এক বিশাল অংশ বলশেভিকদের সঙ্গে যোগ দেয় এবং শ্রমিক ধর্মঘট চলতে থাকে। ঠিক এই পরিস্থিতিতেই 1917 খ্রিস্টাব্দে 8ই মার্চ পেট্রোগ্রাড শহরে প্রায় 80-90 হাজার শ্রমিক বলশেভিকদের নেতৃত্বে খাদ্যের দাবিতে আন্দোলন বা ধর্মঘট শুরু করে। তাদের কণ্ঠে ছিল স্লোগান, স্বৈরতন্ত্র নিপাত যাক, যুদ্ধ নিপাত যাক। অর্থাৎ আমরা জানি রুশ সরকারের বৈদেশিক নীতিও কিন্তু রুশ জনগণের সমর্থন আদায় করতে পারেনি, যার ফলে 1917 খ্রিস্টাব্দের মার্চে রাশিয়ায় যে বিপ্লব সংঘটিত হয়, এই বিপ্লবের দ্বারা জারতন্ত্রের অবসান ঘটল, কিন্তু জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়নি। 1917 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে নভেম্বর বিপ্লব বা বলশেভিক বিপ্লব সংঘটিত হলো, যে বলশেভিক বিপ্লব বা নভেম্বর বিপ্লবের মাধ্যমে কিন্তু রাশিয়ায় প্রকৃতপক্ষে জনগণের হাতে শাসন ক্ষমতা অর্পিত হলো। এই হলো আমাদের রুশ বিপ্লবের কারণ।